আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন, সালাম। মন্ত্রণালয়গুলো যেন দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে, দুদক চেয়ারম্যান। আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো, আসিফ নজরুল। সীমান্তে রক্ত দিয়ে বন্ধুত্বের দায় শোধ করতে হচ্ছে, সাইফুল হক। সংসদে পাশ হলো 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট। এই বাজেট বেনজির বাজেট, দেবপ্রিয় ভট্টাচার্য। উখিয়ায় রোহিঙ্গা শিবিরে 3 তরুণকে কুপিয়ে গুলি করে হত্যা। যানজটে হর্ন বাজানোর জেরে ডিবি পুলিশকে মারধর, ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার। ঋণের চাপে দোকানির আত্মহত্যা। এইডস হয়েছে খবরটি গুজব, আমার জন্য খুবই বিব্রতকর, মমতাজ। এবং প্রায় 1 সপ্তাহ পর মোদিকে শুভেচ্ছা শেহবাজের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার সন্ধ্যা 7:15টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে স্থানীয় সময় বিকেল 4:45 নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ওবায়দুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার তুলনা দেন। তার সঙ্গে কারো তুলনা হয় না। খালেদা জিয়া কারো সঙ্গে আপোষ করেন না। এরশাদের সঙ্গে আপোষ করে নির্বাচনে কে গিয়েছিল? 1/11-তে কে ফখরুদ্দিন সরকারের সঙ্গে আপোষ করেছিলেন? তখন যদি খালেদা জিয়া আপোষ করতেন, তখনও আপনি নন, খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হতেন। চলমান আন্দোলনেও অনেকবার আপোষের প্রস্তাব দিয়েছিলেন। আপোষহীন নেত্রী আপোষ করেননি। 96 সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। তিনি আপোষ করেছিলেন জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ বলেছেন, কোনো মন্ত্রণালয়ের আইন ও বিধিতে দুর্নীতি দমনের কোনো কথা বলা নেই। সব মন্ত্রণালয় যেন দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে। মন্ত্রণালয়গুলোর আইনে দুর্নীতি বিরোধী ধারা থাকতে হবে। আজ সোমবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ও 21 বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রিপোর্টার্স এগেইনস্ট কারাপশনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক, মোসাম্মদ আসিয়া খাতুন, দুদক সচিব খোরশেদা ইয়াসমিন, জুরি বোর্ডের চেয়ারম্যান মঞ্জুরুল আহসান বুলবুল সহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মতো একজন মানুষ সেনাবাহিনীর প্রধান হয়েছিল কিভাবে, এটি আমার কাছে প্রচন্ড বিস্ময়কর। যিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসীর ভাই। তিনি বলেন, যার কেরিয়ারও খুব বেশি উজ্জ্বল নয়, যার সম্পর্কে আগেও বিভিন্ন বিতর্কিত কথাবার্তা শোনা যেত, তিনি ছাড়া কি সেনাবাহিনীতে কোনো যোগ্য মানুষ ছিল না? আজকে যেভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে আজিজ, শুধু তাই নয়, তাকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেটি বাংলাদেশের জন্য সম্মানের নয়, সারা পৃথিবীতে এটি ছড়িয়েছে। আমেরিকা বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ। তারা কোনো সিদ্ধান্ত নিলে জেনে বুঝে নিয়ে থাকে। ঢাবির এই অধ্যাপক মনে করেন, সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী, যেই সেনাবাহিনীর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘে অংশ নিয়ে দেশের জন্য সম্মান কুড়িয়ে নিয়ে এসেছে এই বাহিনী। এরকম একটা বাহিনীর প্রধান পদে যারা আজিজকে নিয়োগ দিয়েছিলেন, তাদের আত্মসমালোচনা করা উচিত। এতে আজিজের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের। এই ঘটনায় বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ হলো, এর দায়ভার কে নেবে?
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি সফরে তখন সীমান্তে বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে। সীমান্তে বিএসএফ পোকামাকড়ের মতো বাংলাদেশিদেরকে গুলি করে মারছে। সীমান্তে প্রতি সপ্তাহে বাংলাদেশিদেরকে রক্ত দিয়ে ভারতের সঙ্গে অসম বন্ধুত্বের দায় শোধ করতে হচ্ছে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, রোববার কুমিল্লায় বুড়িচং এর জামতলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনকে হত্যা করেছে। গত বেশ কিছুদিন ধরে সীমান্তে বিএসএফ বাংলাদেশিদেরকে হত্যার ঘটনা বৃদ্ধি করেছে। এটা বাংলাদেশকে দেয়া বিএসএফ এর ওয়াদার পুরোপুরি বরখেলাপ। আমি আনোয়ার হোসেনের নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। জাতীয় সংসদে 2024 সালের 30 জুন সমাপ্য অর্থ বছরের সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক 30,643 কোটি 51,67,000 টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হয়েছে। নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মধ্য দিয়ে আজ সোমবার এ বাজেট পাস করা হয়। সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি উত্থাপন করে পাশের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। চলতি অর্থ বছরের মূল বাজেট ছিল 7,61,785 কোটি টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় 7,14,418 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বেনজির বাজেট বলে আখ্যায়িত করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে নিয়ম রাখা হয়েছে তা সংবিধান পরিপন্থী। এই বাজেট বেনজির বাজেট। আজ সোমবার দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত জাতীয় বাজেট 2024-25 ও বিরাজমান পরিস্থিতি অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে আমরা কোথাও কোনো স্বস্তি দেখি না। চলমান সময়ে পিছিয়ে পড়া মানুষজনকে সুরক্ষা দিতে হয়। বিভিন্ন খাতে দেখা গেছে প্রস্তাবিত বাজেটে সুরক্ষার বিষয়ে আশ্বস্ত হওয়ার কোনো কিছু পাওয়া যায়নি। এছাড়া প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাত, ব্যাংক খাত ও পুঁজিবাজার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে রাজনৈতিক অঙ্গীকার দেখা যায়নি। প্রস্তাবিত বাজেটে সুরক্ষা, স্থিতিশীলতা ও সংস্কারের বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এবং আশ্বস্ত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পের 3 রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন আরও 7 রোহিঙ্গা। সোমবার সকালে উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন 14 APBN এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করছে আরসা সন্ত্রাসীরা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে সোমবার সকালে ক্যাম্প 4 এক্সটেনশনে হামলা চালায় আরসা সন্ত্রাসীরা। এ সময় অপর একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আরএস ও আরসার মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। পরে আরসার সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে 3 রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হন 7 জন। ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের যানজটে বারবার হর্ন বাজানোকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বোয়ালমারী পৌরসভার নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে এ ঘটনা ঘটে। এর আগে সরকারি কাজে বাধা ও ডিবি পুলিশ সদস্যের ওপর হামলা করে আহত করার ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হান্নান বাদী হয়ে থানায় মামলা করেন। রাতে অভিযুক্ত 2 ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে বোয়ালমারী থেকে ফরিদপুরে নিয়ে আসা হয়। জেলার কমলনগরে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চাপে মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার চরলরেঞ্জ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের কোম্পানির রাস্তার মাথায় নিজের চা দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হারুন ওই এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি 3 মেয়ে 2 ছেলের জনক। পরিবারের লোকজন জানায়, হারুন 4টি এনজিও থেকে বিভিন্ন মেয়াদে প্রায় 4 লাখ টাকা ঋণ নেন। এছাড়া ব্যক্তিগতভাবে ধার দেনায় ছিলেন তিনি। কিস্তির টাকা নিয়ে মেয়ের বিয়ে ও দোকানের কাজে লাগান।
সোমবার কিস্তির টাকা পরিশোধের তারিখ ছিল, কিন্তু টাকা পরিশোধের মতো অবস্থা ছিল না তার। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সকালে দোকানের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঋণের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় লোকজন। দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের নামে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এইডসে আক্রান্ত হয়েছেন এই গায়িকা। বিষয়টি শিল্পীর কানেও গেছে। এটি নিয়ে ভীষণ বিব্রত তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ। ফিরেছেন দেশে। আসন্ন কুরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত শ্রোতাদের সামনে। মমতাজ জানালেন, এত সব কাজের ভিড়ে তাকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার। বাংলা গানের এই গুণী শিল্পী বললেন, শুনলাম আমার নাকি এইডস হয়েছে। বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছে। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলবো এগুলো ভালো না। 18তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় এক সপ্তাহ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। সংক্ষিপ্ত সেই শুভেচ্ছা বার্তায় শেহবাজ বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন। 2014 এবং 2019 সালের পর এবার টানা তৃতীয়বার পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র দুজন রাজনীতিবিদ টানা 3বার ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, পণ্ডিত জওহরলাল নেহরু এবং নরেন্দ্র মোদী। রোববার মোদী ও তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।